বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। রাতের মোটামুটি মধ্যপ্রহর চলছে এখন। বর্তমানে বাংলাদেশের সময় 1:37 রাত। বাংলাদেশে বর্তমানে নির্বাচনকালীন একটা অবস্থা চলছে। এই মুহূর্তে ভোটের রাজনীতি যতটুকু গণতান্ত্রিক চর্চা কিংবা মানুষজনের অংশগ্রহণ রাজনীতিতে থাকা উচিত, কিংবা যেটা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখা যায়, এরকম কোনো ধরনের বাস্তব চিত্র আমরা চারদিকে দেখতে পাচ্ছি না। ব্যক্তি উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা বিদ্রোহী প্রার্থী আছে, তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং অতি উৎসাহী বিভিন্ন কর্মকাণ্ড বেশি দেখা যাচ্ছে। অনেকে অনেকে তাদের যেই নির্বাচনী আসন, সেই আসনের যেই আপনার এলাকা, সেই এলাকার মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদেরকে জড়িয়ে তারা মনে করছে হয়তোবা তারা অনেক বড় রাজনৈতিক প্রচারণা করছে, কিন্তু রাজনৈতিক প্রচারণা আর সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ দুটো ভিন্ন জিনিস। রাজনীতি একটা বড় অধ্যায়ের নাম। রাজনীতি এই পৃথিবীর কতগুলো বড় বড় নীতি যেগুলো পুরো পৃথিবীকে চালায়, এর মধ্যে অন্যতম। সেই রাজনীতিকে একটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। তাই জন্য যে বিদ্রোহী প্রার্থীগণ, তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই মুহূর্তে দলের বিরুদ্ধে গিয়ে হয়তোবা অনেকেই মনে করছেন যে মহাভারত যুদ্ধ করে ফেলছেন, বা বিগত সময়ের যেসব নির্বাচন ছিল সেসব নির্বাচনে অনেকেই দলের বিপক্ষে গিয়ে বিজয়ী হয়ে চলে আসছেন। বিগত সরকারের আমলে আমিডামি নির্বাচন কিংবা আরো অনেক ধরনের নির্বাচন, কিংবা ওই সকল নির্বাচনে বর্তমানে যে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি থেকে অনেক লোকজন আসলে বিদ্রোহী প্রার্থী ছিলেন, মানে তারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছেন। তখন হয়তোবা সময়ের পরিক্রমায় কিংবা সময়ের তাগিদে তখন হয়তোবা তারা নিজেদের আসনটিকে তারা উদ্ধার করেছেন কিংবা নিজেদের পক্ষে একটি ফলাফল নিয়ে এসেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশের যে বর্তমান রাজনৈতিক হালচাল আপনারা খেয়াল করলে দেখবেন যে বর্তমানে যেই বিশ্ববিদ্যালয়গুলো, যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে যে কয়টি নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চকসু, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই জকসু নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেই বাংলাদেশের বৃহত্তম যে রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, তাদের যেই ছাত্র সংগঠন, তাদের ভরাডুবি ঘটেছে। যারা রাজনৈতিক সচেতন কিংবা রাজনীতি নিয়ে যারা স্টাডি করেন, তারা হয়তোবা এটা নিয়ে অতটা বিচলিত নয়, কিন্তু এই জিনিসটাকে আবার ফেলে দেওয়ার বিষয়ও নয়। কারণ একটা কথা আছে যে নগর পুড়িলে দেবালয় রক্ষা পায় না। নগর যখন পুড়ে যায় তখন ওইখানে যে কোন উপাসনালয় আছে কিংবা কোন দেবালয় আছে কিংবা কোন ধর্মগ্রন্থ আছে কিংবা কোন সাধুগুরু সাহিত্যিকের বই আছে, এগুলো আসলে আগুন তখন এগুলো চিনে না, আগুন তখন সবগুলোকে জ্বালিয়ে দেয়। ঠিক একইভাবে যখন আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয়ের, সেখানে আপনার দলের
করুণ ভরাডুবি হচ্ছে, তখন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হতো যে কি সেই ব্যর্থতা বা কি সেই আমাদের অভাব, যে কারণে আমরা দলগতভাবে কিংবা আমাদের যেই সংগঠন, সেই সংগঠনের যেই ছাত্র সংগঠন কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী সংগঠন, তারা নির্বাচনে ভালো কিছু করতে পারছে না বা ভালো ফলাফল আনতে পারছে না। তো সেক্ষেত্রে দলীয় যেই হাইকমান্ড, সেখান থেকে অবশ্যই একটি যুগোপযোগী কিংবা সময় উপযোগী নির্দেশনার প্রয়োজন ছিল। এতে ঘাটতি ছিল। এটা 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 সহজে প্রতীয়মান হয় যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ছাত্র সংগঠন, তারা অতি প্রাচীন সংগঠন, তারপরেও তাদের স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুলের কারণে তাদের সে মাসুল দিতে হয়েছে। তাদের অনেক বিজ্ঞ নেতাকর্মী আজকে টক শোতে কিংবা তাদের ব্যক্তিগত আইডি থেকে, ব্যক্তিগত বিভিন্ন সাংবাদিক ইন্টারভিউতে তারা বলছে যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কারণ জাতীয় নির্বাচনে মানুষজন মার্কা দেখে ভোট দেয়, আর ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দিয়েছে তারা বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে প্রায় 100%ই সবাই ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত ভুল ত্রুটি কিংবা ব্যক্তিগত যেই পজিটিভ নেগেটিভ সবকিছু বিবেচনা করে ছাত্ররা ছাত্র সংসদে যেই নির্বাচিত প্রতিনিধি তাদেরকে বেছে নেয়। যাই হোক, তো সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে যে এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে না, এটা একবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ যখন 2019 সালে প্রায় 28-29 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হয়েছিল, তখন আমরা 2018-19 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আমাদের বেচ তখন ফার্স্ট ইয়ার। তো ওই ওই নির্বাচনে সবগুলো পদেই দেখা গেল যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু দুটি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, বিশেষ করে ভিপি পদ এবং সমাজসেবা সম্পাদক পদ, এই দুটি পদকে ওই সময় জলাঞ্জলি বা কোরবানি দেওয়া হয়েছিল নির্বাচনের বৈধতা বা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে আনয়নের জন্য। তো এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল যেই আহ, যেই ইম্পর্টেন্স বা স্ট্র্যাটেজিক্যাল যে মুভমেন্ট, এই মুভমেন্টটা বর্তমানে যারা সামনে ক্ষমতায় বসতে যাবে বা যাচ্ছে, যারা মনে করছে যে অলরেডি তারা ক্ষমতায় চলে এসেছে, তো তাদের এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্টের অত্যন্ত অভাব ছিল বলেই আজকের এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, যেগুলোকে তাদেরই দলের বহু প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন থেকে উঠে আসা নেতৃত্ব, তারাই আজকে বলছে যে এসব ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তখন শুনতে অত্যন্ত দুঃখই লাগে যে যাদের উত্থানের মাধ্যমে তারাই একে অস্বীকার করছে। তার মানে কি? তার মানে তাদের নির্বাচন যে হয়েছিল ওগুলো কি ফোকাস ছিল? তার যে অস্তিত্ব, আমার মানে বিজ্ঞানী ল্যাঞ্জের একটা সূত্র আছে যে আবেশী বা আবিষ্ট তড়িৎচালক শক্তি কিংবা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন তা যেই কারণে উৎপন্ন হয় সে উৎপন্ন হওয়ার কারণকে বাধা দিবে। তার মানে কি? তার মানে তারা যে অবস্থা দিয়ে বা যে নির্বাচন দিয়ে, যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে জাতীয় রাজনীতিতে তারা প্রবেশ করেছে, সেই ছাত্র সংসদ নির্বাচনকে তারা অস্বীকার করছে। তারা বলছে যে এই নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। তো যদি প্রভাব নাই পড়ে, আপনারা এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট, সেখানে কেন ছাত্র সংসদ নির্বাচন দিতে আপনার ভয় পাচ্ছেন? তো স্বভাবতই ছাত্ররা তখন আপনাদের দুর্বলতা বুঝে যাবে, আপনাদেরকে নিয়ে মজা নিবে, যেটা এখন নিচ্ছে, যে আপনারা নির্বাচনে হারার ভয়ে আপনারা নাকি হারুয়া পার্টি, এই জন্য আপনারা হারার ভয়ে আপনারা নির্বাচন দিচ্ছেন না। আপনারা নাকি জাতীয় পর্যায়ের বিভিন্ন মিটিং মিছিল কিংবা সমাবেশ এগুলো করে, মানে রোমের ভেতর সমাবেশ, মানে ব্যক্তিগত পর্যায়ে আর কি করে আপনারা কি করছেন, এই নির্বাচনগুলোকে স্থগিত করার চেষ্টা করছেন কিংবা স্থগিত করে দিচ্ছেন। যাই হোক, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। সত্য তার আপন গতিতে আপন বেগে একদিন উন্মোচিত হবে। আজকে যারা গত 1.5 থেকে 2 বছর শেখ হাসিনা সরকার পালানোর পর থেকে প্রায় 1.5 বছর 2 বছর ধরে যারা এদেশে
মোটামুটি প্রত্যক্ষ তো না, পরোক্ষভাবে যারা দেশের দায়ভার অলরেডি নিয়ে নিয়েছেন, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, মাদক কারবারি কিংবা ট্রাফিকের বিভিন্ন জায়গা থেকে মান্থলি তথা মান্থলি, আপনাদের বাসায় হলো মান্থলি, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন টেন্ডার, এগুলো যারা অলরেডি যারা নিয়ে মানে ফেপে ফুসে যারা অলরেডি অনেক টাকা পয়সা বানিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে যা করেছেন অনেক ভালো কাজ করেছেন। আল্লাহ হেদায়েত করুক। এই কাজগুলোর মানে যেটাকে বলে যে এই কাজগুলোর ফলাফল খুব শীঘ্রই পাবেন। অলরেডি আপনারা ক্ষমতায় আসেন নাই, না এসে যা করে ফেলেছেন তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে, তাই না? সবকিছুই ধৈর্যের সাথে করতে হয়। আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, তো আপনারা কোন সাহসে স্ট্যান্ডগুলো দখল করেছেন? আপনারা কোন সাহসে বাজারগুলো দখল করেছেন? আপনারা কোন সাহসে মাদক কারবারির যেই সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো নাড়চাড় করছেন? এলাকা ভিত্তিক বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, আজকে রাস্তাঘাটে বের হওয়া যায় না মাদকের জন্য। বাবার বয়সী লোকের সামনে নাতির বয়সী লোকেরা সিগারেট খাচ্ছে, ইয়াবা সেবন করছে, গাঁজা সেবন করছে। তো এ পর্যায়ে এরকম পরিস্থিতি আজ থেকে 5 বছর আগে তো এমন ছিল না, 2 বছর আগে তো এরকম ছিল না। হ্যাঁ, তখন স্বৈরাচার ছিল, যাই ছিল ছিল, এরকম তো ছিল না। তাইলে তো মানুষজন তো তাইলে দুইটা খারাপের মধ্যে যদি একটা কম খারাপ হয়, মানুষজন তো ওইটাকে মানুষ বেছে নিবে। তাহলে আপনাদের নিজেদের কারণে তো আপনারা যাদের যাদের থেকে আপনারা অত্যাচারিত হয়েছেন, বা যাদের কাছে আপনারা নিজেরা যাদের কাছে আপনারা অত্যাচারিত হয়েছেন, মানুষজন তো আপনাদের পক্ষে না গিয়ে তাদের পক্ষে যাবে। তখন তো আপনাদের কিছু করার থাকবে না। সেজন্য বলছি যে যে অপরাধ অলরেডি করে ফেলেছেন আপনারা দলগতভাবে, হয়তোবা বলবেন যে বিশাল বড় একটি দল, এখানে ভুল হতেই পারে। ভুল হয়, মানুষের হয়, ব্যক্তিগত পর্যায়ে হয়, কিন্তু একটু বৃহৎ জনগোষ্ঠীর যখন ভুল হবে, সেটা কোনো ভুলের কাতারে পড়ে না। এটা একটা অন্যায় এবং এটা একটা অপরাধ। ইটস এ ক্রাইম। তো এই ক্রাইমের তো অবশ্যই পানিশমেন্ট আছে, সেই পানিশমেন্ট আপনারা খুব শীঘ্রই হয়তোবা পেতে যাচ্ছেন। কারণ আমাদের যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার অনেক লোকই আছে, কোনো একজন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী না। এই আন্দোলনের স্টেক হোল্ডার ছাত্ররা, এই আন্দোলনের স্টেক হোল্ডার কৃষক শ্রমিক জনতা, এই আন্দোলনের স্টেক হোল্ডার সেই সেই ছোট্ট শিশুটি যে কিনা বেলকনি দিয়ে আন্দোলনকারীদেরকে তার মায়ের ফ্রিজ থেকে পানি দিয়েছে পানি পান করার জন্য। তো সবাই আসলে এই আন্দোলনের স্টেক হোল্ডাররা। আমার ভাই, তোমার ভাই, এই ভাই, সেই ভাই, কোনো ভাই আসলে এই আন্দোলনের স্টেক হোল্ডার না। যাই হোক, যারা এই আন্দোলনকে পুঁজি করে আজকে ফেপে ফুসে ক্যান্টিনে যারা 2 বেলা খাওয়ার টাকা ছিল না, তারাও যারা আজকে 200 কোটি টাকার মালিক, তো তাদেরকে বলছি যে 200 কোটি টাকা মানে জমায় ফেলছেন, ঠিক আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আপনারা পড়াশোনা করেছেন, যেহেতু শিক্ষিত মানুষ, আপনারা 200 কোটি টাকা তার মূর্খ মানুষের পক্ষে চুরি করা সম্ভব না। যা চুরি করেছেন শিক্ষিত লোক, তথাকথিত শিক্ষিত আর কি, দুনিয়ার নিয়মে বই পুস্তকে শিক্ষিত, যার জন্য 2 বেলা খাইতে পারতেন না হলের হলের ক্যান্টিনে, সেই লোক আজকে 200 কোটি টাকার মালিক। তো টাকাটা যে অর্জন করেছেন, এটা তো হজম করতে হবে, তাই না? হজম করিয়েন, শুভকামনা রইল। আপনাদের তো অলরেডি বিশাল বিস্তর নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। আপনাদের কথায় ডিসি নিয়োগ হয়, আপনাদের কথায় এসি নিয়োগ হয়, আপনাদের কথায় এসপি বাণিজ্য হয়, আপনাদের কথায় ম্যাজিস্ট্রেট তার কর্মস্থল বুঝে পায়। তো আপনারা তো অনেক ক্ষমতাসীন হয়ে গেছেন অলরেডি, নির্বাচনে জয়লাভ না করেও, নির্বাচনে অংশগ্রহণ না করেও আপনারা নতুন রাজনৈতিক দল খুলেছেন। আপনারা মনে করছেন যে আপনারা দেশের মানে মালিকানা আপনারা দল খোলার মাধ্যমে নিয়ে নিয়েছেন। তো যে দল খুলেছেন, দলের নাম বাংলাদেশ বাংলাদেশ পলিটিক্যাল টিম বা বাংলাদেশ পলিটিক্যাল পার্টি দিলেই পারতেন। বাংলাদেশ পলিটিক্যাল পার্টি দিলে কি হইতো, দেখা যেত বাংলাদেশে একটাই দল আপনারা। কারণ আপনাদের কথা মতো আপনারা একটা দল খুলছেন, নতুন দল হইছে, সবাই জানে, পিচ্চিদের দল। আপনারা এমন সব অ্যাক্টিভিটি করেন, মানুষ বলতে বাধ্য হয়। তো পিচ্চিদের দল যে করছেন, সেই দলে অনেক মুরব্বী বুজুর্গ, অনেক যোগ্য সম্পন্ন লোক রাখছেন। মানলাম যোগ্য সম্পন্ন লোক, এবং ওই যোগ্য সম্পন্ন লোক যদি চুরি করে, তাহলে ওই যোগ্যতা সম্পন্ন লোকের লাভ হইলো কি?
অযোগ্য লোকেরা তো চুরি করে গেছে এতদিন, তো যোগ্য লোকদেরকে এখন আপনাদের দলের সংগঠনে বসাইছেন। সেই সংগঠনে আসার পর যখন যোগ্য লোকেরা তখন চুরি করে, তাহলে তো আমার আমার হিসেবে তো অযোগ্যরাই ভালো। এই যে বলছে যে দুই ভাই, হ্যাঁ, আমার প্রিয় এক শিক্ষক, নাম নাই মেনশন করি, সে বলছে যে দুই ভাই পরীক্ষার হলে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়েছে এবং তারা পরীক্ষায় একজন একটু কম নাম্বার পেয়ে ফেল করেছে আর একজন মোটামুটি নাম্বার পেয়ে ফেল করেছে। তো দুইজনে কিন্তু ফেল করেছে। তো একটা পর্যায়ে যে মানে যে একজন পরে ফেল করেছে, একজন না পরে ফেল করেছে, দুইজনই ফেল করেছে। তো যে পরে ফেল করেছে তার তো কষ্ট লাগবে, আর যে না পরে ফেল করেছে সে বলতেছে যে আমার মনে কোনো দুঃখ নাই, যেহেতু তুই পরে ফেল করছিস, আমি না পরে ফেল করছি, তাহলে তো আমিই ভালো। আমি না পরে যেহেতু ফেল করছি তাহলে তো আমিই ভালো। তো ওইরকম অবস্থা। যাই হোক, নতুন দল খুলছেন, শুভকামনা রইলো। আপনারা অনেক বিজ্ঞ লোক, অনেক প্রবীণ প্রবীণ নেতৃত্ব, অনেক বিজ্ঞ জিও পলিটিক্যাল নলেজ সম্পন্ন লোকজনকে আপনারা আপনাদের দলে ভিড়াতে চেয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে পারেননি। কারণ আপনাদের নীতি যখন যখন গণ অভ্যুত্থান কিংবা আন্দোলনের সাথে কিংবা রক্তক্ষয়ের সাথে আপনারা যখন প্রতারণা করবেন, তখন এই মানে প্রতারণার যে ফলাফল আপনারা দুনিয়াতে ভোগ করে যাবেন ইনশাল্লাহ। আপনাদের বাসায় ইনশাল্লাহ ভোগ করে যাবেন। আর রাজনীতি এমন এক জিনিস যে অনেকে অভিযোগ করে যে কারা গুপ্ত রাজনীতি করছে, কারা। রাজনীতিতে এমন কোন সংজ্ঞা আছে যেখানে বলা আছে যে রাজনীতি ওপেনে করতে হবে, রাজনীতি করতে হবে জনগণের সামনে, রাজনীতি করতে হবে জনগণের মাথার উপর উঠে, এরকম কোনো কোনো নীতি আছে? নাই। নীতি হচ্ছে আপনি জনগণের জন্য কাজ করবেন, আপনি জনগণের ভালো দেখভাল করবেন, আপনি জনগণের উপকার করবেন। সেক্ষেত্রে আপনি গোপনে প্রকাশ্যে কিভাবে আপনার সংগঠনকে কিভাবে আপনি চালাবেন সেটা আপনি জানেন। যেভাবে চালাতে গেলে আপনার সংগঠনের মধ্যে শৃঙ্খলা থাকবে, যেভাবে চালাতে গেলে আপনার সংগঠনের মধ্যে একজন আরেকজনকে মান্য করবে, গণ্য করবে। তো সেভাবে চালাতে গেলে অনেক সময় অনেক স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট রাখতে হয়। তো সেজন্য কেউ কেউ অতি উৎসাহী হয়ে তাদের সবকিছু শেয়ার করে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার কেউ কেউ তাদের এই কর্মকাণ্ডগুলোকে একটু কিছুটা গোপন রাখার চেষ্টা করে। এতে তো দোষের কিছু নাই। আপনার মন চাচ্ছে আপনি নিজেকে শো আপ করবেন, করেন। আরেকজনের মন চাচ্ছে সে নিজেকে শো আপ করবে না, সে করবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তাকে বলবেন সে গুপ্ত রাজনীতি করছে? আর সবাই মানে কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের পর সবাই মোটামুটি এক কাতারে ছিল, কিন্তু আজকে দেখলে দেখা যাবে যে মানে ব্যাস 72 73 কাতার, ওর চেয়ে বেশি, প্রায় 40 50 কাতার, 40 50 কাতার বেশি, 120 কাতার 130 কাতার হয়ে গেছে আজকে আমাদের যে আন্দোলনের যারা মানে কি বলে স্টেক হোল্ডার, তাদের মধ্যে এত এত দল কেন দল হয়েছে? আমাদের তো একটাই দল থাকা উচিত ছিল, বিপ্লবী দল। বিপ্লবীরা কখনো ডিভাইড হয়? বিপ্লবীরা যখন ডিভাইড হয়ে যায় তখন তো বিপ্লব অলরেডি শেষ। বিপ্লবীরা বিপ্লব করেছে একটি নির্দিষ্ট উপর নির্দিষ্ট প্রতিবাদের উপর ভিত্তি করে, এবং সেই প্রতিবাদের ভাষা ছিল খুবই মানে শব্দবোমা, শব্দবোমার মতোই। আর প্রতিবাদের ভাষা কখনো ব্যাকরণ মেনে চলে না, প্রতিবাদের ভাষা সবসময় উচ্ছৃঙ্খলই হয়। আর সেই উচ্ছৃঙ্খল ভাষাকে যখন আপনারা সবাই বেছে নিয়েছেন একই সুরে, সেই সুর যখন আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য, তখন বোঝাই যায় যে আপনাদের বিপ্লব ছিল নিছকই নাটক, মানুষকে লোক দেখানো। এখানে আপনাদের স্বার্থ জড়িত ছিল। আপনারা চাচ্ছিলেন যে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে, আর ক্ষমতায় আসতে হইলে মানুষজনকে বিভ্রান্ত করতে হবে। আপনাদেরকে তো এখন জনগণ এটাই বলবে যে আপনারা বিভ্রান্ত করছেন জনগণকে। যে জনগণ আপনাদের জন্য জীবন দিয়েছে, প্রায় আপনাদের ভাষ্যমতে 1500 থেকে 2000 লোকজন আপনাদের কথা জীবন দিয়েছে, তাদের সাথে বেইমানি করে কিভাবে তাদের রক্তের ঋণ শোধ না করে এখনই আপনারা নিজেদেরকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছেন? আপনারা কোন লোকটাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছেন? যে অপরাধ, যে ফৌজদারি অপরাধে জড়িত এরকম কোন লোকটাকে আপনারা করেছেন? অনেকগুলো মানুষের নামে মামলা করেছেন, হয়রানিমূলক মামলা। অনেক মানুষের নামে মামলা করেছেন যাদের থেকে অর্থ বাণিজ্য করা যায়। আপনারা আতাত করেছেন। আপনারা শুধু আতাত করেননি, আপনারা প্রোটেকশন দিয়েছেন। আপনাদের সাথে অন্যায় করেছে, হয়তো আপনার সাথে করেনি, এলাকার মধ্যে অন্যায় করেছে এরকম লোকজনকে আপনারা টাকার বিনিময়ে প্রোটেকশন দিয়েছেন এবং প্রোটেক্ট করেছেন। তাহলে টাকার বিনিময়ে যদি আপনারা প্রোটেক্ট করেন, দিন শেষে তারাও আবার ক্ষমতায় আসবে, সে কিন্তু আপনাকে আর টাকার বিনিময়ে প্রোটেক্ট তখন করবে না। তখন কি করবে? তখন যা করা তা করবে, কারণ সে তো আপনার মতো এত মানবতাওয়ালা না। সে আপনাকে কি করবে সেটা তো জানেনি। তা আপনি কেন পণ্ডিতি করে তাকে শেল্টার দিতে গিয়েছেন? যে ফৌজদারি অপরাধে জর্জরিত, ফৌজদারি অপরাধ যদি তার বিরুদ্ধে থাকে, তাকে অবশ্যই আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বা সহায়তা করতে হবে মানুষকে, তাকে যেন আইনের আওতায় আনা যায়। কিন্তু নিরপরাধ কোনো মানুষের কোনো সংগঠন কিংবা কোনো
নীতি বা কোনো আদর্শের উপর শুধুমাত্র বিশ্বাস থাকার কারণে বা শুধুমাত্র ওই দল সাপোর্ট করার কারণে বা ওই দলের সাথে সংযুক্ত থাকার কারণে আপনি মামলা বাণিজ্য করে তাকে হয়রানি করবেন, বিপদগ্রস্ত করবেন, এটা তো আসলে শৃঙ্খলা পরিপন্থী এবং এটা কোনো দেশের আইনেই নাই। তো সেক্ষেত্রে বলবো যে এই মামলা বাণিজ্য গুলো বন্ধ করেন। বহুত করছেন, অনেকে মামলা বাণিজ্য করে প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো এগুলা বাদ দিতে হবে। এই দেশটা কারো একার না, এই দেশ সবার। এই দেশকে ভালো রাখতে হইলে সবাইকে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। আর সবাই যখন এক কাতারে চলে আসে, তখন বিপরীত দিকে যখন অনেক শক্তিশালী কোনো জিনিস থাকে, ওই শক্তিশালী জিনিসও পরাজিত হতে বাধ্য হয়। তো সেই জন্য বলবো যে আমাদের যে ঐক্য ছিল, আমাদের যে ঐক্য হঠাৎ করে 17-18 বছর পর কিংবা 1-2 যুগ 1.5 যুগ পর যখন আমাদের সবার মধ্যে একটি বাংলাদেশি জাতীয়তাবাদের যে ঐক্য, শুধুমাত্র তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদের যেই চরম ঐক্য, সেই ঐক্য যখন দেখা দিয়েছিল, তখনই আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা কিংবা আমাদের সেই কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয়েছিল। আর এই ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমাদেরকে অনেক আমাদের ভাই বোনদেরকে জলাঞ্জলি দিয়ে দিতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে এই শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে, তাদের সংগঠনের বা তাদের ব্যক্তিগত যেই কি বলে নিরাপত্তা বলেন কিংবা তাদের ব্যক্তিগত যে সফলতা, সেটা খুবই ন্যারো এবং সেটার ভবিষ্যৎ খুবই খারাপ। তো তাদেরকে বলবো যে তাদের যে অ্যাক্টিভিটিস সেটা চালিয়ে যাইতে। এবং যাই হোক, যেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি কিংবা কথা বলতে পারছেন আপনারা সবাই, সেই শহীদদেরকে ভুলে যায় না এবং তাদের পরিবারকে শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য দিলে হবে না, তাদেরকে মানসিক এবং সব ধরনের সুযোগ সুবিধা প্রদান পূর্বক তাদেরকে আমাদেরই মতো করে তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। যাক, সকলকে আহ অনেক রাত হয়ে গেছে, সবাই আসলে ব্যস্ত, অনেকে ঘুমাবেন। যারা প্রবাসে আছেন, আমাদের বড় ভাই যারা প্রবাসে বা কাকা প্রবাসে যারা আছেন, সবাইকে আমি সালাম জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিশেষ করে আমার বন্ধু সজীব, সে আল্লাহু আকবর আইডি দিয়ে জয়েন করেছে লাইভে। দেখছে সজীব, তোমাকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তুমি অনেক ভালো আছো। জানাইও এখন কোথায় আছো, কোন শহরে। তারপর রাজীব আছে, সজীবের ছোট ভাই। রাজীবও অনেক ভালো ছেলে। রাজীব আমাদের গ্রামেরই ছেলে, ও ফুটবল খেলতো, খেলাধুলা এক্সপার্ট। তারপর আমাদের নীলক্ষীর ডালিম সরকার, ডালিম ভাই, উনি আছেন। ডালিম ভাই, ডালিম ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাড়িতে আছেন নাকি গাজীপুরে? লাইভে যুক্ত আছেন আমার মামা জনাব জামাল সাহেব। তো জামাল মামাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? তারপর আরো যুক্ত আছে আমার বড় ভাই জামান ভাই, যার কথা না বললেই নয়। অত্যন্ত সচেতন, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে যিনি অত্যন্ত সচেতন ব্যক্তি এবং একজন সুনাগরিক, আমার জামান ভাই। আশা করি জামান ভাই ভালো আছেন, জামান ভাইয়ের জন্য দোয়া রইল। আমার ফ্রেন্ড প্রমি, সেও যুক্ত আছে। প্রমিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো সকলকে আবারও অভিবাদন এবং গভীর রাতে, রাত্রি নিশীথে নিরালায় শয়নকক্ষে সবাইকেই অবস্থান করার মাধ্যমে নিজেদের ব্যর্থতা সফলতার গল্প মিলানোর জন্য বলছি, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।